নমস্কার, আমি বিশ্ব মজুমদার। সোজা সাপটায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এক খ্যাতনামা গণিতজ্ঞ বলেছিলেন, এই পৃথিবীতে আমি শুধু অঙ্ককেই বিশ্বাস করি, কারণ অঙ্ক কখনো ভুল করে না। রাজনীতিকরা হয়তো গণিতজ্ঞ নন, কিন্তু তাঁদেরও অঙ্কের প্রতি আস্থা প্রবল। ভোটারের মন পেতে অঙ্ক, ভোট পেতে অঙ্ক। যেমন দিল্লি জিততে বিজেপির অঙ্ক, কোথাও বাজেটে কর ছাড়, কোথাও মহিলাদের হাতে নগদ, কোথাও আবার ধর্মের মিশেল। সঠিক অঙ্ক, কাজ হাসিল। আম আদমির মন থেকে উদাহ আম আদমি পার্টি। প্রশ্ন এখন একটাই, দিল্লি জয়ের পর এবার বিজেপির টার্গেট কি? কংগ্রেস নয়, ভোটের পিছে বারবার বিজেপিকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছে আঞ্চলিক দলগুলোই। গত কয়েক বছরে দেশের ভোট রাজনীতিতে এটাই বাস্তব। দক্ষিণে তামিলনাড়ু, উত্তরে দিল্লি কিংবা পূর্বে বাংলা, ডিএমকে, আপ থেকে তৃণমূল, পদ্মের বিজয় রথের পথে আঞ্চলিক শক্তি কাঁটা। সদ্য সমাপ্ত দিল্লি বিধানসভা নির্বাচনে একটি কাঁটাকে দূর করেছে বিজেপি। ক্ষমতা কমেছে আম আদমি পার্টির। রাজনীতির ব্যাকরণ বলছে, প্রত্যাশিতভাবেই বিজেপির পরের টার্গেট বাংলা। দেশের অন্যতম শক্তিশালী আঞ্চলিক দল তৃণমূলের ঘাঁটি। 21-এ বঙ্গজয়ের স্বপ্ন ধাক্কা খাওয়ার পর 26-এ আর পারের লড়াই লড়তে প্রস্তুত গেরুয়া ব্রিগেড। কিন্তু দিল্লির অস্ত্রে কি বাংলা দখল সম্ভব? কারণ মধ্যবিত্ত, মহিলা এবং ধর্ম তিন পিছেই তৃণমূলের স্ট্রাইক রেট বিরোধীদের থেকে অনেক বেশি, যার হাতে নাতে প্রমাণ মিলেছে গত বছর লোকসভা ভোটে। বিজেপির সাংসদ সংখ্যা 18 থেকে 12-এ নেমে গেছে। বাংলার মাটিতে পদ্মের কামব্যাকের তেমন কোনো লক্ষণ এখনো চোখে পড়েনি। এই পরিস্থিতিতে বিজেপি অক্সিজেন খুঁজছে ওপার বাংলার অশান্ত মানচিত্রে। কিন্তু ডিফেন্ডারের নাম যখন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন এই মাঠে গোল দেওয়া বোধ হয় এতটাও সহজ নয়। এবছরের শেষের দিকে বিহারে ভোট রয়েছে। আগামী বছর বাংলায় বিধানসভা ভোট। দিল্লির জয়কে সামনে রেখে বাংলা দখলের লড়াইয়ে ঝাঁপাতে প্রস্তুত বিজেপি। কিন্তু সত্যি এ লড়াই কি এতটাই সহজ? বিশেষ করে বাংলায় বিজেপি সংগঠনের যা পরিস্থিতি। 26-এর আগে বঙ্গজয়ের জাদুকাঠি আবিষ্কার করতে পারবে কি পদ্ম ব্রিগেড, নাকি এবারও সবুজ হবে বাংলা? এ নিয়েই আজ আমাদের আজকের আলোচনা। দিল্লির অঙ্কে বাংলা মিলবে? আর এ নিয়ে বলার জন্য যারা আছেন, একদম ডান দিকে রয়েছেন শিবাজি প্রতিম বসু, রাজনৈতিক বিশ্লেষক। পাশে রয়েছেন সিপিআইএম এর পক্ষে সায়নদীপ মিত্র, পাশে রয়েছেন বিজেপির দেবজিৎ সরকার। একদম বাঁ দিকে রয়েছেন সুমন ভট্টাচার্য, রাজনৈতিক বিশ্লেষক। পাশে রয়েছেন সুমন, আরেক সুমন রায়চৌধুরী, কংগ্রেসের পক্ষে, এবং রয়েছেন ডক্টর শশী পাজা, তৃণমূল কংগ্রেসের পক্ষে। আমি প্রথমেই আসব শিবাজিদার কাছে। শিবাজিদা, দিল্লির অঙ্কে বাংলা কি মিলবে? লড়াই কঠিন। লড়াই কঠিন, তবে দলটার নাম যেহেতু বিজেপি এবং সেটা ব্যাকড বাই আরএসএস, যার সাংগঠনিক ক্ষমতা প্রচুর, তারা চেষ্টা তো করবেই। সামনে একটা অতিরিক্ত সুযোগ রয়েছে, বাংলাদেশের যে অস্থির পরিস্থিতি, যেখানে সংখ্যালঘু মানুষেরা প্রচন্ড নিরাপত্তার অভাবে ভুগছেন। প্রত্যেকদিন নানাভাবে নানা রকম খবর আসছে, ডিস্টার্বিং খবর আসছে, এবং কিছু শ্রেণীর মিডিয়া বিশেষ করে প্রায় প্রত্যেক দিনই সেটা রুটিনলি দেখাচ্ছেনও। এবং যার ফলে এখানে একটা অনেকের মধ্যে একটা যে বাংলাদেশের সংখ্যালঘুদের যে অবস্থা, সেটা দেখে হয়তো কেউ কেউ ভাবছেন যে বিজেপির দিকে একটা আস্থা তৈরি হবে। কিন্তু একটা কথা বিশ্ব আমি বলি, দিল্লিতে যেটা সম্ভব হয়েছে, দিল্লিতে প্রথম কথা আমি মনে করি, আমি একটা লেখাতেও সম্প্রতি লিখেছি, যে দিল্লিটা বরাবরই হাব অফ আরএসএস, এবং আরএসএস এবং পাঞ্জাবি যারা বাস্তু এসছিলেন, সেখান থেকেই তাদের একটা বিরাট সেখান থেকে প্রসার আছে। দিল্লি ছোট জায়গা, পুরনো সংগঠন আছে। মাঝখানে মোহনজি যেটা বলেছিলেন, মোহন ভাগবত, যে অহংকার হয়ে গেছে 24-এর নির্বাচনের পরে, লোকসভা নির্বাচনের পরে বিজেপির উদ্দেশ্যেই বলেছিলেন
তো তারপরে কিন্তু মহারাষ্ট্রে আমরা দেখলাম সেখানেও আরএসএস অ্যাক্টিভ ছিল, দিল্লির ভোটে নিঃসন্দেহে আরএসএস এর অ্যাক্টিভিটি ছিল প্রচন্ড। এতৎ সত্ত্বেও এখানে খুব কিন্তু সূক্ষ্ম অঙ্কের ছোট জায়গা হলো কাজ করেছে, সেটা হচ্ছে বুথ স্তরের যে কাজ, সেটা সত্ত্বেও এবং সুমনদের দল 2% ভোট বেশি পেয়েছে এবং 13টি সিট, অন্তত 13 থেকে 14টা সিট কিন্তু হেরে গেছে। তার ডিফারেন্স হচ্ছে কংগ্রেসের থেকে তাদের ব্যবধান কম, কংগ্রেস যা ভোট পেয়েছে। এইসব সত্ত্বেও কিন্তু বিজেপি এবং আম আদমি পার্টির ডিফারেন্স 2%-এর কম, 2% পুরোপুরি ছুঁতে পারেনি, এটাও মাথায় রাখতে হবে। এত কিছু অঙ্ক যেখানে বলা হচ্ছে প্রায় বহু ভোটার, 1 বছরের মধ্যে 4 লক্ষ মতো ভোটার তারা নতুন ভোটার হয়েছেন এবং কিছু ভোটারের নামও বাদ গেছে। এই সমস্ত অঙ্ক যদি এখানে হয় ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, করা যাবে কিনা এক। দ্বিতীয়ত সাংগঠনিক কথা যেটা তুমি বললে খুব ভালোভাবেই, এবং সেটাও খুব প্রণিধানযোগ্য, যে বিজেপির মধ্যে যে জায়গাটা রয়েছে, একটা হচ্ছে নেতৃত্বের মধ্যে একটা দ্বন্দ্ব লড়াই, সেটা আমরা দেখতে পাচ্ছি। এতদিন হয়ে গেল, 1 বছরের কাছে প্রায়, আমাদের এখানে কিন্তু নতুন সভাপতি আসেনি বিজেপির। দ্বিতীয়ত সাংগঠনিক যে জায়গা, তার যে প্রভাব সেটা পড়েছে উত্তরবঙ্গে। আমরা দেখতে পেলাম যে চা বাগান অঞ্চলে, যেখানে সাংঘাতিকভাবে লোকসভা ভোটেও আমরা দেখেছি বিজেপির প্রসার রয়েছে, সেখানেও কিন্তু বিজেপির খুব একটা ভালো করতে পারেনি। সব মিলিয়ে যেটা মনে হয়, পশ্চিমবঙ্গে যদিও একটা তারা খুবই চেষ্টা করবেন প্রচারের মধ্য দিয়ে বা সাংগঠনিকভাবেও চেষ্টা করতে পারেন, কিন্তু পশ্চিমবঙ্গে এটা ম্যাটার করবে না যদি না কোট আনকোট বড় সড়ো কিছু ঘটে। বড় সড়ো না ঘটলে, বড় সড়ো বলতে আমি সেটা বলতে চাইছি না, যেটা সেরকম খারাপ কিছু যদি সাম্প্রদায়িকভাবে না ঘটে, এখানে কিন্তু এক্ষুনি সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে, তার আশা এক্ষুনি আমি দেখছি না। অনেক ধন্যবাদ শিবাজিদা। যে প্রশ্নটা খুব বারবার উঠে আসছে, যেটা শিবাজিদা বললেন, যে 48% প্রায় ভোট পেয়েছে বিজেপি, 44% ভোট পেয়েছে আপ। কংগ্রেস তাদের ভোটের পার্সেন্টেজ বেশ কিছুটা বাড়িয়েছে এবং অনেকগুলো সিট, 13 থেকে 14টা সিটে কংগ্রেস কিন্তু ফ্যাক্টর হয়ে গেছে এবং সেক্ষেত্রে আপ হেরে গেছে সেই সিটগুলো কংগ্রেসের ভোট কাটাকাটিতে। সুমন রায়চৌধুরী কংগ্রেসের পক্ষে। বেশ, যখন প্রমোর ছড়াটা আমার কাছে মোবাইলে গেছিল, আমি যে ছড়াকার যেই ছড়াটা লিখেছিল তাকে আমি অভিনন্দন জানাই। নতুন করে তৃণমূল, বিজেপি, বাংলার রাজনীতি, আগামী দিনের নির্বাচন, নতুন করে এই যে পোলারাইজেশনের পলিটিক্স, বায়নারি কিভাবে তৈরি করতে হয়, কিভাবে সেট করতে হয়, এটা আমরা সাধারণ মানুষরা আজকে নিউজ 18 বাংলার প্রমোর ছড়াটা দেখলেই বুঝতে পারি। এর জন্য সাধুবাদ জানাই বিশ্বদাকে। দেখুন, একটু আগে আলোচনাতে, প্রথম রাউন্ডের আলোচনাতে একজন বলছিলেন ডিফেন্ডারের কথা। ডিফেন্ডার কেউ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ডিফেন্ডার হচ্ছে দিল্লিতে যেই দাদা বসে আছেন। দাদা দিদির সখ্য হচ্ছে দিদির এখানে রাজত্ব করা এবং রাজত্বে টিকে থাকার একমাত্র উৎস। না হলে বাংলার রাজনৈতিক মানচিত্রে, বাংলার রাজনীতিতে বিগত কয়েক বছর ধরে বাংলার মাটিতে যেসব ঘটনা ঘটে গেছে, দিদি থাকতে পারতেন না। এক। 2 নম্বর হচ্ছে, এখানে শিবাজিদা বললেন দিল্লির কি প্রেক্ষিত, আরএসএস এর ঘাঁটি, এটসেট্রা এটসেট্রা, অনেকগুলো পয়েন্ট রেস করলেন। আমি একটা কথা বলি, শুধু মানুষ ভোট দিলেই তারা রাজনীতিতে প্রাসঙ্গিক হয় না। বিজেপিকেও বাংলার মানুষ ভোট দিয়েছিল, 18 জন সংসদ তাদের জিতেছিল, 77 জন বিধায়ক জিতেছিল। আজকে বিজেপির প্রতিনিধি এই প্যানেলে বসে বলতে পারবেন তারা মানুষের জীবনে, দৈনন্দিন জীবনে সেই 18 জন সাংসদ, বা পরে সেটা কমে 12 জন হয়েছিল, আমরা না হয় 0, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সেই 12 জন সাংসদ এবং 77 জন বিধায়ক কোথায় কোথায় গেছে তারা? কে কাকে সমর্থন করলো, কে কার সঙ্গে ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং করলো, সেটা তো সাংসদ বিধায়কদের দেখার বিষয় নয়। তারা তো মানুষের পাশে থাকবেন, মানুষের জন্য কাজ করবেন। কিন্তু বাংলায় বিজেপির বিধায়ক, বিজেপির সাংসদ, তাদের খুঁজে পাওয়া যায় না। সাধারণ মানুষ তাদের দৈনন্দিন জীবনে খুঁজে পাওয়া যায় না। একদল 4 আনা, 8 আনা, 12 আনা, 1.5 টাকা, 1 টাকা কিছু কেন্দ্রীয় বাহিনী নিয়ে বড় বড় গাড়িতে ঘুরে বেড়াচ্ছে। এই হচ্ছে বিজেপির রাজনৈতিক পরিচয় এই বাংলায়। সেই জন্যে কি ঘটনা ঘটেছে দিল্লিতে আর কি ঘটনা ঘটবে বিহারে বা ঝাড়খণ্ডে, সেটা অপ্রাসঙ্গিক। একটা কথা বলে নি, ঝাড়খণ্ডে
ঝাড়খণ্ডে বিজেপি কিছু করতে পারেনি, আর বিহারেও তারা যে ক্ষমতায় রয়েছে তাদের হাতে নীতিশ কুমার নামক একটা ক্রাচ রয়েছে। সেই জন্য এইভাবে ধরে নেওয়ার কোনো কারণ নেই সাম্প্রদায়িক বিষ ছড়ালেই বিজেপি জিতে যাবে। নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গিয়ে কোনো একটি বিশেষ মন্তব্য করলেই বিজেপি বাংলায় খুব পপুলার হয়ে যাবে, এগুলো সব ভ্রান্ত ধারণা এবং মিডিয়ার তৈরি করা বায়নারি। আগামী দিনে জাতীয় কংগ্রেস, যার হৃদয়ে রয়েছে ভারত জোড়ার কথা, যাদের হৃদয়ে রয়েছে ন্যায়ের কথা, তারাই আগামী দিনে বাংলাকে পথ দেখাবে। পরের বক্তা সুমন ভট্টাচার্য। দেখুন, বিজেপি তো একটা রুল করে দিয়েছে যে ম্যারেজ সার্টিফিকেট ছাড়া ওই রুমে ঢুকা যাবে না। তো মিরাটে হয়েছে, উত্তরাখণ্ড থেকে শুরু হয়েছে। তো কংগ্রেসকেও মানে তার সহযোগী ইন্ডিয়া জোটের দলগুলোর সঙ্গে যে ম্যারেজ সার্টিফিকেটটা হয়েছে ওটা দেখাতে হবে, তা না হলে কেউ বিশ্বাস করবে না। এটা হচ্ছে কংগ্রেস সম্পর্কে প্রথম উপলব্ধি। দেখুন, প্রথমে এটা স্বীকার করে নেওয়া ভালো, আপনি পছন্দ করতে পারেন, অপছন্দ করতে পারেন, বিজেপি ইজ এ ওয়ান্ডারফুল ইলেকশন মেশিন। একটার পর ইলেকশন তারা সাকসেসফুলি এক্সিকিউট করছে। এটা যদি আমরা কেউ অস্বীকার করি তাহলে আমরা বলবো যে সূর্য ওঠে না, মানে পৃথিবী সূর্যের মানে অনেক কিছু বলতে পারি, সেগুলো বলে তো লাভ নেই। বিজেপি 2024 লোকসভা নির্বাচনের ভুল থেকে শিক্ষা নিয়ে মহারাষ্ট্র, হরিয়ানা এবং দিল্লি তিনটে রাজ্য জিতে দেখালো, এবং তিনটে রাজ্যতেই উইথ অল ডিউ রেসপেক্ট কংগ্রেস তার অসাধারণ পারফরমেন্সও দেখিয়েছে। ঠিক আছে, আমি কংগ্রেসের দোষারোপের দিকে যাচ্ছি না। মানে যে ভালো বোলার সে তো ভালো বল করবে। তুমি যদি সেই সময় মানে ব্যাট ছেড়ে গ্যালারিতে কোন বলিউডের নায়িকা এসছে সেটা দেখো, তাহলে সেটা তোমার দোষ। ঠিক আছে, সেটা প্রযোজ্য নয়। এবার প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে কেন ইটস এ ডিফিকাল্ট সিচুয়েশন ফর বিজেপি। ডিফিকাল্ট সিচুয়েশন ফর বিজেপি এই কারণে যে আপের জন্য যেটা সহজ উইকেট ছিল, কারণ আপ কতটা ধর্মনিরপেক্ষ সেটা নিয়ে অনেক সংশয় ছিল। অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় বা তেজস্বী যাদব, যে দুজনকে এবছর বিজেপির মোকাবিলা করতে হবে, তাদের কারো ধর্মনিরপেক্ষতা নিয়ে চ্যালেঞ্জ নেই। এরা দুজনেই ধর্মনিরপেক্ষতার পরীক্ষায় উত্তীর্ণ। বিজেপির সেকেন্ড যেটা সাকসেসফুল অপারেশন হয়, মানে যে কোনো ইলেকশনের আগে, যেটা শিবাজিরাও বলেছেন, বিজেপি আরএসএস কে পারফেক্টলি সঙ্গে নিচ্ছে। অন্তত আমরা মহারাষ্ট্র এবং দিল্লির ইলেকশনে দেখেছি। পশ্চিমবঙ্গ আরএসএস এর জন্য একটু ডিফিকাল্ট টেরেন বা জটিল জায়গা, কারণ হচ্ছে এখানে আরএসএস যে আদর্শকে প্রচার করে, যে হিন্দুত্বের আদর্শকে প্রচার করে, সেটা পশ্চিমবঙ্গে খুব একটা যায় না। থ্যাঙ্কস টু রাজা রামমোহন থেকে বিবেকানন্দ, তারা যে হিন্দুত্বের কথা বলেছেন সেই হিন্দুত্ব আর আরএসএস এর হিন্দুত্ব পশ্চিমবঙ্গে ট্যালি করে না। ফলে এটা আরএসএস এর জন্য দ্বিতীয় ডিসঅ্যাডভান্টেজ। তৃতীয় অবশ্যই ডিসঅ্যাডভান্টেজ আরএসএস এর জন্য বা বিজেপির জন্য, যে পিচটায় মানে যে বলটায় বিজেপি খেলার চেষ্টা করছে, বেসিক্যালি আপনি যদি মহারাষ্ট্র, হরিয়ানা এবং দিল্লিও দেখেন, না মহিলা ভোট, ফার্স্টলি হচ্ছে মহিলা ভোট, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্রং হোল্ড। মমতা বন্দ্যোপাধ্যায়, যদি আমরা বাজেটটা ভালো করে দেখি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেও ফেলেছেন একবার যে আমি অর্ধেকটাই মহিলাদের জন্য রেখেছি। সে মহিলা দলিত হতে পারে, সে মহিলা তফসিলি হতে পারে, সে মহিলা মুসলিম হতে পারেন, কিন্তু প্রাইমারিলি উনি জানেন মহিলা ভোটটাকে হ্যান্ডেল করতে হবে। ফলে অতটা ইজি নয়। কিন্তু আমি তাই বলে এইটা কিন্তু প্রথমেই বলে রেখেছি যে বিজেপি ইজ এ, মানে সেই পুরোনো বাইকের বিজ্ঞাপনের মতো, লিন মিন মেশিন। ইটস এ ভেরি গুড মেশিন, ভেরি অয়েল। মানে ওখানে কোনো ভিয়েতনাম বেড়াতে যাওয়ার সুযোগ নেই। ঠিক আছে, ভোট শেষ হয়ে গেছে, চলে এসো। ঠিক আছে, বাইকে করে দেবজি চলে এসছে। ঠিক আছে, ওখানে অন্য কোনো সুযোগ নেই। ঠিক আছে, মানে ছুটি কাটানো ফাটানো এসব বিজেপিতে নেই। তো দ্যাট ইজ এ গুড। কিন্তু ওই জন্য বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় 24 ঘন্টার পলিটিশিয়ান, সব সময় মাটিতে আছেন। ফলে ইটস এ মানে অবভিয়াসলি ইটস এ টাফ টাসল, কিন্তু অ্যাডভান্টেজ মমতা বন্দ্যোপাধ্যায়। কঠিন লড়াই, কঠিন যুদ্ধ, এবং এই কঠিন যুদ্ধে কংগ্রেস তো রয়েছে। কংগ্রেসের পশ্চিমবঙ্গে একটা ভোট পার্সেন্টেজ আছে, আর যাদের আছে তারা হচ্ছে বামেরা। বামেদের ভোট কেটেই রাজনৈতিক বিশ্লেষকরা বলেন বিজেপি বাড়বাড়ন্ত। বামেরা কি করবে, কতটা ভোট ধরে রাখবে? সায়নদীপ মিত্র। 2016 সালে অক্সফোর্ড ডিকশনারি একটা শব্দকে বছরের সেরা বাছাই শব্দ বলেছিল, নাম হলো পোস্ট ট্রুথ বা উত্তর সত্য। মুদ্রা কথা, সত্যকে বাদ দিয়ে একটা মিথ্যা নির্মাণের ভিত্তিতে এমন একটা ভাবাবেগ তৈরি করে যেখানে কোনো বস্তুগত তথ্য থাকবে না। তাই ওই দিল্লির ভোট দেখিয়ে বাংলা বিহারের স্বপ্ন ফেরি করা হবে,
কিন্তু আবার উত্তর সত্যের তত্ত্বেই ভুলিয়ে দেওয়া হবে যে কয়েকদিন আগে লোকসভা নির্বাচন, ঝাড়খণ্ড, জম্মু কাশ্মীরের ভোটে যা রেজাল্ট হয়েছে তার প্রবণতা বজায় থাকবে কিনা। 400 সিট ঠিক করে দিয়েছিল 2024 লোকসভা ভোট, কয়েকদিন আগে হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে এনডিএ সরকার ছিল না, মোদী সরকার ছিল। দেশের জনগণ 400 থেকে কমিয়ে 263-তে নামিয়ে দিয়েছে, 19 থেকে 63টা সিট কম পেতে বাধ্য হচ্ছে। তথাকথিত ভাবে আপনারা বলছেন আরএসএস মহান সর্বশক্তিমান। এবার 2024 লোকসভা নির্বাচনে অন্যতম ন্যারেটিভ ছিল রাম মন্দির। অযোধ্যা সহ ফৈজাবাদ ডিভিশনের 5টা সিটেই বিজেপি হেরেছে। উত্তর সত্যি এগুলো সবটা ভুলে যাওয়াটা ঠিক হবে না। হ্যাঁ, দিল্লিতে প্রতিষ্ঠান বিরোধিতা ছিল, কিন্তু তার সঙ্গেও একটা বড় ছিল অঙ্কের কথা আপনি বলছিলেন বিশ্বদা, ভোট ভাগাভাগির অঙ্ক, যেটা আমরা লক্ষ্য করেছি। ধরুন এই লোকসভা ভোটের আগে মহারাষ্ট্র, তামিলনাড়ু, ইউপি, বিহার, ঝাড়খণ্ড যখন সমস্ত বিরোধী শক্তি, বিজেপি বিরোধী দলগুলো একসাথে ভোট করলো, তখন দাঁড়িয়ে বিজেপি সব জায়গায় হারলো। আবার লোকসভা ভোটের পর হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লিতে ভোট হলো, বিরোধী শক্তিগুলো কিছুটা নিজেদের মধ্যে বিভাজনের কারণে এক হতে পারলো না, তখন বিজেপি জিতলো। আবার ঝাড়খণ্ড বা জম্মু কাশ্মীর, যে জম্মুতে বিজেপির ব্যাপক সম্ভাবনা ছিল, সেই ঝাড়খণ্ড এবং জম্মু কাশ্মীরের সমস্ত বিরোধী দল এক হলো, তখন বিজেপি হারলো। আপের কথা এখানে এসছে, এটা ঠিকই যে নরম সাম্প্রদায়িকতা, চারধাম, দিল্লির সমস্ত প্রবীণ মানুষকে নিয়ে যাবে। এখন রমেশ বিরোধী বা পরমেশ ভার্মার এদের মতন যে চূড়ান্ত সাম্প্রদায়িক শক্তির সঙ্গে ওই নরম সাম্প্রদায়িকতা দিয়ে লড়া যায় না, সেটা আপ হয়তো এখন হারে হারে টের পেয়েছে। কারণ আপ টের পেয়েছে, এখন আমাদের দিদিভাই টের পাবে কিনা আমি যাই না। তবে আপনারা বলছেন বিজেপি বাংলা দখল করবে। শুভেন্দু অধিকারী তো বলছে যে বাংলার যা সংস্কৃতি আর বিজেপির নেতাদের যা দৃষ্টিভঙ্গি কোনোদিন ম্যাচ করবে না। তাহলে কি করে বাংলা দখল করবে? ওদের নেতারাই এখানে দাঁড়িয়ে বলছে। আর ন্যাড়া বেলতলায় একবারই যায়, আমাদের রাজ্যের নেত্রী এবং রাজ্যের শাসক দলের এটা মনে রাখা উচিত। হ্যাঁ, বিজেপির সঙ্গে সাম্প্রদায়িকতার একটা বোঝাপড়া করে দুটো দলের মধ্যে রাজনৈতিক বায়ানারি বজায় রাখবেন, অন্য কাউকে চান্স দেবেন না, এটা বারবার হয় না। বা বিজেপিকে বাড়তে সাহায্য করে আরএসএস মোহনবাগ বা দিনের পর দিন পড়ে রয়েছে পশ্চিমবাংলায়, তাকে রাজ্যের সরকার সাহায্য করছে। এখন বিজেপির এই বাড়ার সাহায্য সুযোগ নিয়ে সংখ্যালঘু মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করবেন, আর সংখ্যালঘু মানুষকে তারপর রাজনৈতিক স্বার্থে বারবার ব্যবহার করবেন। বারবার হয় না, কারণ সংখ্যালঘু মানুষ দেখছে বকটুইতে 14 জন মানুষকে কেরোসিন তেলে চান করিয়ে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তারা সবাই সংখ্যালঘু মানুষ ছিলেন। বা এই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা খুন হয়েছে, একটু নামগুলো বলি: রাজিবুল হক, শুকুর আলী, রিন্টু শেখ, মনসুর আলম, এরা সবাই সংখ্যালঘু মানুষ। হ্যাঁ, পুলক সরকার, লক্ষ্মী টুডু, সঞ্জীব মন্ডল ছিলেন। আবার আপনি বলছেন যে মহিলারা, আরজিকর, সেখানে স্লোগান উঠেছে শাসক ধর্ষক এক। 14ই আগস্ট লক্ষ লক্ষ মহিলারা তারা রাস্তায় নেমেছে। মহিলারা ভুলে যাবেন না, তৃণমূলের প্রথম 200 দিনে আমাদের রাজ্যে 23 জন মহিলা ধর্ষণ হয়েছিল, 513 জন মলেস্ট হয়েছিল, 722 জন আহত হয়েছিল। এরপর সংখ্যাটা আরো বেড়েছে এবং সর্বশেষ নজির হলো এই লক্ষ্যে আমাদের আরজিকরের ঘটনা। সুতরাং এই সবটা দিয়ে সবটা নিয়ন্ত্রণ করা যাবে না, সব পাপ ধুয়ে যাওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। আর আমার কথা হলো যে টিএমসি এটা চেষ্টা করছে যে দুর্বৃত্তদের ঘাঁটি তৈরি করার, কিন্তু বাংলার যারা খাঁটি মানুষ তারা জানে যে টিএমসি এই 2026-এ তাদের আর কোনো সুযোগ থাকবে না, আর ঘাস না থাকলে গরু আসবে না, এটা সাধারণ বোঝাপড়া। দেবজিৎ সরকার। আমি আপনাদের ন্যাশনাল যে চ্যানেলটা আছে না, তার রেগুলার ভিউয়ার। আমি এটা দেখি, অসাধারণ সব প্রেজেন্টেশন। আমাদের বাংলাটাও খুব একটা খারাপ নয়, কিন্তু যে ধরনের ন্যারেটিভ বাংলায় বসে বাংলা চ্যানেল করেন, তার পুরো উল্টো সমস্ত সিচুয়েশন আমরা ন্যাশনাল চ্যানেলটাতে দেখতে পাই। যারা দেখেন রেগুলার ভিউয়ার, তারা সবাই আমার সঙ্গে একমত হবেন। এই যে মেয়েদের উন্নয়ন, এটা তো ঘটনা, এটা তো মমতা ব্যানার্জির স্লোগান ছিল এবং অনেকটা উনি এগিয়েও ছিলেন। কিন্তু তারপরে এগোতে এগোতে কিছু জায়গাতে মেয়েদের উপরে যে অত্যাচার হয়েছে, এবং অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে ওনার দলের যারা সেনাপতি, তাদেরই অধীনস্থ সেনা বাহিনীর লোকেরাই এটা করেছেন, এবং উনি বাধ্য হয়েছেন রাজধর্ম ছেড়ে দলের নেত্রী হিসেবে সেটাকে আড়াল করতে দিনের পর দিন। দ্বিতীয় ছেড়ে দিন মধ্যবিত্ত, আপনাদের ট্যাগলাইন আজকের, মধ্যবিত্তের জন্য নাকি কি দুর্জয় ঘাঁটি টাটি। তো মধ্যবিত্ত বাঙালি ব্যাপারটাই তো এখন কলকাতায় খুব চাপে আছে, কলকাতায় শুধু নয়, সারা বাংলায়। কোনো মধ্যবিত্ত বাঙালি, তিনি তার সারা জীবনের সঞ্চয়কে বিনিয়োগ করে একটা বাড়ি যদি কিনতে যান, একটা ফ্ল্যাট কিনতে যাবেন, পাড়ার দাদা, অবভিয়াসলি তৃণমূল। একটা বাড়ি ভেঙে তিনি বাড়ি করবেন, অবভিয়াসলি তৃণমূল। শহর কলকাতায় যারা দর্শক আজকের এই কার্যক্রম দেখছেন, এই টিভি প্রোগ্রাম, তারা সবাই জানেন একটা ব্যালকনি, একটা ঠাকুর ঘর, একটা সিঁড়ি বদলাতে গেলে কোথায় কোথায় কি কি দিতে হয়, কি কি পেতে হয় তার বদলে। সুতরাং কোনো অসুবিধে নেই, সবকিছুই এইরকম যদি চলতে থাকে, তাহলে মধ্যবিত্ত আর ছাত্রদের ব্যাপার তো ছেড়েই দিন। মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত ছাত্রদের মধ্যে 8 বছর চুরি করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকার বা সরকারের মদতপুষ্ট যে সিস্টেম, তারা
3বার 3 রকমের শিক্ষামন্ত্রী বক্তব্য রেখেছেন। আর আজকে তো এই যে আলোচনা তার প্রেক্ষিত হচ্ছে দিল্লির মাফলার দাদার চলে যাওয়া। শীত কাটতে না কাটতেই মাফলার ভাই দিল্লি থেকে চলে গেলেন। মাফলার ভাইয়ের বাড়িতে যাওয়াটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর রেগুলার কার্যক্রমের মধ্যে ছিল। দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন, কিন্তু কেজরিওয়াল বাবুর বাড়িতে যাননি, এরকম আজ অব্দি হয়নি। সে কেজরিওয়াল প্রি স্ক্যাম কেজরিওয়াল হোক কিংবা পোস্ট স্ক্যাম জেল ফেরত কেজরিওয়াল হন, তার দূত কিন্তু সবসময় কেজরিওয়ালের সঙ্গে যোগাযোগ রেখেছেন। এটা হয়তো বাধ্যবাধকতা, বিজেপি হাটাও দেশ বাঁচাও যে স্লোগানের মাঝখানে ওনারা লড়ে যাচ্ছেন। কিন্তু মুশকিল হচ্ছে কাদের নিয়ে তিনি বিজেপি হাঁটানোর কথা বলেছিলেন। যাদের নিয়ে বিজেপি হাঁটানোর কথা বলেছিলেন, যারা এখানে আমার সহযোগী পারফর্মার আজকের এই আলোচনা সভার, তাদের সেখানে শূন্য শূন্য হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কোনো প্রার্থী দেননি, কিন্তু যাদের হাত তিনি ধরে আইএনডি ইয়া বড় একখানা জোট করলেন, তারা সেখানে নেই। একদম 34 বছরের রক্তক্ষয়ী নয়, রক্ত লোলুপ বা পশ্চিমবঙ্গে যারা বামপন্থা দেখিয়েছিলেন, তারা ওখানে গিয়ে 1% নিচে বহু জায়গায় নোটার থেকে কম ভোট পেয়েছেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। যারা একটা স্লোগান তুলেছিলেন, যার কপালে দিদির হাত তারাই খাচ্ছে জেলের ভাত, এই স্লোগানের সঙ্গে আমি, এই ধরনের চটুল স্লোগানের সঙ্গে আমি একমত নই। কিন্তু কথা হচ্ছে বিষয়টা কিন্তু সেই দিকেই যাচ্ছে। আর শেষ কথা, যে দিল্লি অভিযান বা ইত্যাদির পরেও যারা একটা ভাতগুম দিতেই পারেন, দুর্জয় ঘাঁটি টাটি বটে এইসব বলছেন, কিন্তু দেওয়াল লিখন স্পষ্ট, যারা দুর্জয় ঘাঁটি বলে স্লোগান দিতেন, তারা যখন নোটার সঙ্গে যুদ্ধ করেছেন, উল্টো দিকে শীত যেতে না যেতেই মাফলার ভাই চলে গেছেন। আগামী বছর গরমকাল যেতে না যেতেই দিদিভাইও চলে যাবেন। শশী পাঁজা 6টা লাইন লিখেছেন আজকে দাদা আপনি সোজা সাপটার জন্য। তাই প্রথমেতে আপনি অস্ত্র ভান্ডারের কথা বললেন যে বিজেপি সাজাচ্ছে অস্ত্র ভান্ডার, কারণ লক্ষ্য তাদের নাকি বাংলা। কিসের অস্ত্র? আর শেষের লাইনে বলছেন কৌশল যুদ্ধে কি 26 কার। এখন কৌশল না ছল করছে বিজেপি। তাদের ইভিএম মেশিন ট্যাম্পারিং থেকে আরম্ভ করে, সেখানে কারসাজি থেকে আরম্ভ করে, ভোটের পার্সেন্টেজ বৃদ্ধি থেকে আরম্ভ করে, মানে পোলিং হয়ে যাওয়ার পরে সেটা মহারাষ্ট্র এবং দিল্লিতে যেটা দেখা গেল, সকলেই গবেষক থেকে যারা বিশ্লেষণ করছেন প্রত্যেকেই বলছেন যে হঠাৎ করে 4 বছরে 4 লক্ষ ভোট যদি ভোটারের নাম ওঠে আপনার ভোটার লিস্টে, নির্বাচক মন্ডলীর যে লিস্ট বেরোয়, তাতে 6 মাসে উঠলো 4 লক্ষ মানুষের তালিকা। কি করে উঠলো? কোথায় থেকে উঠলো? এইটা কৌশল বলেন না এটাকে ছল বলেন? আমরা এটাকে ছল বলি। আপনি দেখুন, একটি ক্লজ 93(2) অ্যামেন্ডমেন্ট করা হয়েছে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে। ছল চাতুরিটা ধরার জন্য ফর্ম 17C বলে একটা ছিল, যে ফর্ম 17 বুথ ফেরত, সমীক্ষা নয়, বুথ ফেরত আপনার তথ্য দিত। এখন ইলেকশন কমিশন বলে দিয়েছে, এটাই তো তাদের অস্ত্র ভান্ডার। ইলেকশন কমিশন বলে দিয়েছে 17C ফর্ম দেয়া যাবে না, সিসিটিভি ফুটেজ দেয়া যাবে না। তাহলে কৌশল কোথায়? ছল চাতুরি করে আপনি ইলেকশন জেতার চেষ্টা, ট্রান্সপারেন্সিটা কোথায়? আপনি দেখুন, আমরা 2020 থেকে 2024 দিল্লিতে 4,16,648টা ভোট বেড়েছে 4 বছরে। নেত্রী বললেন মমতা বন্দ্যোপাধ্যায় যে মে 2024-এর পরে 2025-এর এই ভোটে 3,99,362টা ভোটের নামে তালিকাতে উঠলো। অস্ত্র তাহলে কে? ইলেকশন কমিশন। অস্ত্র তাহলে কে? ইভিএম। মানে একটা কথা আছে যে ভোটার কি চায়, যে আমি যে ভোট দিচ্ছি আমার নামে নথিভুক্ত হোক, আমি যাকে ভোট দিলাম ভোটার কাস্ট সেটাই যেন রেকর্ড হয়, আর যখন আমার ভোটটা গোনা হয় আমি যাকে দিলাম সেটা যেন গোনা হয়। এইখানে কিন্তু আমরা তফাৎটা দেখলাম, মহারাষ্ট্রতেও আমরা দেখলাম। তাই কারসাজিতের উপরে এদের অস্ত্র ভান্ডার রইল। মধ্যবিত্ত মহিলার কথা আপনারা বলেছেন, মধ্যবিত্ত মহিলা এবং ধর্মের ঘাঁটি। একটা তথ্য দিয়ে দিই, সদ্য ইউনিয়ন বাজেট এখন বেরোলো আর আমাদের রাজ্য সরকারের বাজেট বেরোলো। ইউনিয়ন বাজেট, কেন্দ্র সরকারের বাজেটে মহিলা নারী শিশু বিকাশের দপ্তরের জন্য বরাদ্দ 26,000 কোটি টাকা। মানে দেশব্যাপী যতগুলো রাজ্য আছে তাদের ইউনিয়ন বাজেট 26,000 কোটি টাকা। একক
পশ্চিম বাংলায় এই দফতরের জন্য বরাদ্দ 38,000 কোটি টাকা। মধ্যবিত্ত মহিলা বলছেন, মহিলাদের সম্মানের কথা বলছেন, মহিলাদের জন্য আপনি আপনার দফতরের অর্থই বরাদ্দ করলেন না। মানে WCT ইউনিয়ন বাজেট পাবে 26,000 কোটি টাকা, একটি রাজ্য দিচ্ছে সেই দফতরকে 38,000 কোটি টাকা। কিসের ভিত্তিতে আপনারা বলছেন মধ্যবিত্ত মহিলাদের মন জয় করবেন? আপনারা জানেন যে মহিলা এবং পুরুষ মানুষ তাদের সমস্ত যে মজুরি আছে সেটা কমে গেছে। থমাস পিকেটির একটা ডেটা, সেটাতে বলছে জনসংখ্যার 1% যারা উপরে রয়েছেন তাদের হাতে এই দেশের 22.6% ইনকাম রোজগার রয়েছে, এবং দেশের সম্পদ 40% ভাগ এই টপ 1%-এর হাতে রয়েছে। আর তলাদিক থেকে যারা রয়েছেন 3% তাদের হাতে দেশের সম্পদ রয়েছে। এইটাই তাদের এটাই করেছে বিজেপি এই দেশের জন্য। আমরা আরো বলবো, কিন্তু আমি দেখছিলাম সুমন খুব বলছিলেন ইন্ডিয়া ব্লকের কথা ইত্যাদি কথা। এই কংগ্রেসের এই ঔদ্ধত্য কিন্তু এই জায়গায় নিয়ে আসে। প্রথমে ঠিক করে নিন ভ্যালেন্টাইন্স ডে আপনি আর সায়নদীপ আজকে কি কথা, সায়নদেব কি কথা বলবেন, ভ্যালেন্টাইন্স করবেন কি করবেন না, কোথায় কোথায় ভ্যালেন্টাইন্স করবেন, কেরালা, বাংলায়, আর কোথায় কোথায় করবেন। আর ইন্ডিয়া ব্লকের এই ঔদ্ধত্যটা কাটিয়ে নিন। ইন্ডিয়া ব্লক যেটা তৈরি হয়েছিল, কংগ্রেস যদি সব সময় দেখায় যে আমি বড়, তাহলে তো হয় না। একদম। মুখ্যমন্ত্রী আমাদের সভানেত্রী সবসময় বলেছিলেন যে যে জায়গায় রাজ্যে তার পার্টিটা ডমিনেট করে সেখানে জায়গাটা দিই, কিন্তু দিলেন না। আপনার ঝাড়খণ্ডেও সেটা চেষ্টা করলেন। সুতরাং এটা বিজেপির হাতে খেলছেন কেন? বিজেপির হাতে খেলবেন না আপনারা। এবং বিজেপিও যদি মনে করে তাদের অস্ত্রের মধ্যে ইডি আর সিবিআই কে নিয়ে প্রতিপক্ষ যারা রয়েছেন রাজনৈতিক ভাবে তাদেরকে অ্যারেস্ট করব এবং রেড করব, এটাও চলতে পারে না। আমি দুজনকেই রেফার করছি, এখানে সুমন ভট্টাচার্য, এখানে ডক্টর শশী পাজা রয়েছেন। দেখুন, জাতীয় কংগ্রেস একটা রাজনৈতিক দল। জাতীয় কংগ্রেস ভারত সেবাশ্রম সংঘ নয়। আমরা মানুষের সেবা করব রাজনীতির মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে। আমরা সাদা বা গেরুয়া বসন পরে নৌকায় করে ত্রাণ বিলি করতে বেরোয়নি। আমাদের রাজনৈতিক পরিসরে থাকতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কথা। এই জায়গাটা যদি কেউ মিসআন্ডারস্ট্যান্ড করে তাহলে খুব প্রবলেম। দেখুন, আপনি নিজেই হরিয়ানার কথা বললেন, পাঞ্জাবের কথা বললেন, গুজরাটে গিয়ে 13% ভোট কেটে চলে এসেছিল। আমি যখন বলবো যে আমরা একটা জোটে আছি, উই শুড হ্যাভ অ্যান ভেরি ক্লিয়ার অ্যান্ড স্মুথ আন্ডারস্ট্যান্ডিং, তাহলে লেট আস কাম টুগেদার, সিট অ্যান্ড ডিসকাস। সেই জায়গাটা নেই। আপনি ক্রমাগত রাহুল গান্ধীকে আক্রমণ করবেন, এটা শুধু অরবিন্দ কেজরিওয়াল না, মমতা বন্দ্যোপাধ্যায়ও করেছেন, ক্রমাগত রাহুল গান্ধীকে। এখানে সব অভিযোগ সত্যি। প্রশ্ন হচ্ছে ইন্ডিয়া জোটের বৈঠকটা কবে হয়, ইন্ডিয়া জোটের কনভেনারটাকে। তৃণমূল বাদ দিন, খারাপ দল কংগ্রেস মনে করেছে ছেড়ে দিন। আপনি একবার হেমন্ত সোরেন যে কংগ্রেসের সহযোগিতায় দল চালাচ্ছে তার বাইটগুলো শুনুন। তিনি মোটামুটি লাস্ট বিধানসভা ইলেকশনের আগে এত অধৈর্য হয়ে গেছিলেন, যিনি পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক মাননীয় গোলাম আহমেদ মীরের উপর তিনি ইন্টারভিউ দিয়ে বলেছিলেন এরপর আমি একা লড়বো। ওনার ভাগ্য ভালো, ফোনে রাহুল গান্ধীকে পেয়েছিলেন, রাহুল গান্ধী এসেছিল। তো এটা কোনো জোটের একটা ধর্ম হতে পারে। আপনার পয়েন্ট অফ ডিফারেন্স থাকবে, আপনি বসুন, আপনি আলোচনা করুন, কিন্তু আলোচনাই হয় না। একমাত্র কংগ্রেস জোটের বৈঠক কখন ডাকে আমি একদম ডেট ধরে ধরে বলে দেবো। যেদিনকে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের রেজাল্ট আসছিল, দুপুর 2টোর সময় মল্লিকার্জুন খার্গের অফিস থেকে বলা হয়েছিল যে বৈঠক। একদম। আমি এই সায়নদীপের কাছে, সায়নদীপ আপনারাও তো জোট সঙ্গী কংগ্রেসের, কোথাও কি আপনারা, যদিও কেরলে আপনারা নিজেদের লড়াই করছেন, কিন্তু কোথাও কি মনে হয় যে স্মুথনেস, যে মসৃণতা সীতারাম ইয়েচুরি বা তারও আগে যে কংগ্রেসের প্রথম ইউপিএ সরকারের আমলে ছিল, যখন প্রকাশ কারাত ছিলেন, দ্বিতীয় ইউপিএ সরকারের আমলে ছিল, সেটাই আস্তে আস্তে যত বিরোধী পরিসর হচ্ছে, বিরোধী জায়গায় কংগ্রেস এসছে, সেটা কমে গেছে? প্রথম শশী দেবীকে বলি যে আরএসএস বিজেপির বিদ্বেষের রাজনীতির বিরুদ্ধে আমরা প্রেম ভালোবাসার রাজনীতিতে বিশ্বাস করি, কিন্তু এটা বলি না যে মেরেছ কলসির কান্না তাই বলে কি প্রেম দেবো না। পশ্চিমবাংলায় দেখেছি, গোয়ায় দেখেছি, আমরা মেঘালয়ে দেখেছি। আমরা বলছি যে এই জোট ধর্ম বজায় রাখা এটা সম্ভব। বিজেপির বিরুদ্ধে যখন আমরা ঐক্যবদ্ধভাবে লড়তে চাইছি, তখন যে বিজেপি পশ্চিমবাংলায় নোটাচ্ছে কম ভোট পেত, সেই বিজেপিকে কার্যত প্রধান বিরোধী দল বানানো হচ্ছে।
গোয়া মেঘালয় আমাদের কি ভূমিকা সেটা আমরা দেখেছি, রাষ্ট্রপতি নির্বাচনে উপরাষ্ট্রপতি নির্বাচনে কি ভূমিকা এগুলো আমরা দেখেছি। তারপর আপনি বিশ্বাস করেন যে বিজেপি বিরোধিতা গোটা দেশে এই লড়াই গোয়া মেঘালয় তো পরে হয়েছে, হ্যাঁ। গোয়া মেঘালয় আগেও তো বিজেপি ভোট বেড়ে গেছে। হ্যাঁ, বেড়েছে তো, তা আপনি কিন্তু এই ত্রিপুরাতে করলেন বিজেপিকে কি? বিজেপির ভোট কিন্তু ত্রিপুরাতে তো 6% বরাবরই ছিল। আমি বলছি হ্যাঁ ঠিকই, কিন্তু 2014 থেকে 2016 বিজেপির ভোটটা যদি তৃণমূলে না যেত তাহলে তৃণমূলের গভর্নমেন্ট আসতো না, এই উদাহরণটাও আমাদের দিতে হবে। একটা জিনিস আপনি ডিফারেন্স বুঝুন কংগ্রেস এবং বিজেপির মধ্যে। কংগ্রেস কোথায় ছিল, কোথা থেকে কোথায় নামলো, আর বিজেপি এই যে বলছে সায়নদীপ ঠিকই অনেক জায়গাতে খুব ছোট ছিল। আপনি এতে দেখুন, বিহারে দেখুন নীতিশ কুমারকে ধরে আগে সমতা পার্টিকে ধরে ঢুকেছে, বিজেপি এতে কংগ্রেসে একে পাঞ্জাবে আকালি দলকে ধরে ঢুকেছে। এখন যারা তামিলনাড়ুতে চেষ্টা করছে। অর্থাৎ ওরা ছোট থেকে বড় হতে জানে। এটা জলসাঘরের বিশ্বম্ভরের মতো। বিশ্বম্ভর রায়, ছবি বিশ্বাস আপনারা দেখেছেন যে তার সব চলে গেছে, সবকিছু ঘটিবাটি, কিন্তু অহমিকাটা যায়নি। এই জায়গায় কোথাও যদি কংগ্রেস এটা না বুঝতে পারেন যে তাদেরকেও কিন্তু সহনশীল হতে হবে। তারা যে লিগেসি নিয়ে আরম্ভ করেছিলেন আজকে সেই লিগেসি নেই। 89-এর পর থেকে যে ভাঙন শুরু হয়েছে, আস্তে আস্তে কমা শুরু হয়েছে, সেখান থেকে আজকে যে রাজনীতির জায়গা, সুমন, এটা আমি আপনারা শিবাজিদা, আপনি কি শিবাজিদা, কি ধরনের সহনশীলতার কথা যেটা বলছেন? প্রশ্ন, কি ধরনের সহনশীলতা যেটা প্রশ্ন, বিহারে ভোট হচ্ছে নভেম্বর মাসে, এখানে কংগ্রেসের জোট সঙ্গী লালু প্রসাদ যাদব, বামেরাও রয়েছে। এখানে যদি সিট নিয়ে, গতবার কিন্তু লালু বলেছিলেন যে আমরা এই সিট শেয়ার করতে গিয়ে, এবং কংগ্রেস এত বেশি সিট চেয়ে নিল যে আমরা হেরে গেলাম। তো এবারেও যদি এইটা টানামানি হয় যে বামেদের সাথে, বামও কিন্তু সেখানে একটা বড় শক্তি। একই রকম দীপঙ্কর ভট্টাচার্যরা সেখানে কি ভালো রেজাল্ট করেছেন। আমি একটা সায়নদীপের কাছে প্রশ্ন করি, সায়নদীপ, তুমি যে বিজেপির বিরুদ্ধে লড়াইতে আন্তরিক হও, তুমি কি চাও না যে ইন্ডিয়া জোটের একজন কনভেনার থাকুক, ইন্ডিয়া জোটের একটা ন্যূনতম কর্মসূচি হোক, ইন্ডিয়া জোটের 1 মাসে হলে অন্তত একটা বৈঠক হোক? এই দায়িত্ব পালনে যে কংগ্রেসের ব্যর্থতা আছে, আমি অ্যাজ দ্য বিগেস্ট অ্যালি, অবশ্যই অনেক বেশি বাড়তি দায়িত্ব। সীতারাম ইয়েচুরি, আমাদের পার্টি হয়তো গোটা দেশের রাজনীতি অনেক দুর্বল, কিন্তু পার্টি এই ক্ষেত্রে প্রধান দায়িত্ব নিল। কিন্তু আমরা মনে করি কি ধরনের দ্বিচারিতা, কংগ্রেস নাকি বিগ ব্রাদার অ্যাটিটিউড নেয়, ঠিক আছে। কনভেনার দরকার, তা আপনারা সবাই মিলে বৈঠক করে না, ঠিক আছে, কনভেনারের হবে। প্রস্তাব কংগ্রেস আচ্ছা, ঠিক আছে, আমি যে এনাকে আমরা কনভেনার চাই। দেবজিৎ, এবারের বাজেটে মধ্যবিত্তের জন্য একগুচ্ছ ঘোষণা করেছে মোদী সরকার, কর ছাড় থেকে শুরু করে নানা জিনিস। 8ম পে কমিশনও রয়েছে। এইগুলো তো দিল্লির মধ্যবিত্ত ভোটারের মন পেতে কাজে লেগেছে বিজেপি। কিন্তু বাংলায় যে মধ্যবিত্ত ভোট বা নিম্ন মধ্যবিত্ত ভোট, সেটা অনেক আগে থেকে তৃণমূলের পাশে, স্বীকার করো আর না করো। ধরো লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, এই যে শশীদি বললেন যে আমরা মহিলাদের জন্য যে ক্ষমতায়নের জন্য যা যা করেছি, এইটাকে বিজেপি কিভাবে মোকাবিলা করবে? তার আগে একটুখানি এই বিশাল যে বোঝাটা চলছিল, আমি কথা বলারই সুযোগ পাচ্ছিলাম না। এটাও একটা আমাদের না, জন্য, ওখানে তোমার এক্সিস্টেন্স ইমমেটেরিয়াল, এই যে ইন্ডিয়া জোটে তোমার কোনো স্টেক নেই। আরে দাঁড়াও, বলো। স্টেক নেই তো, থাকা তো উচিত না। আমাকে দেখি তো ইন্ডিয়া জোট হয়েছে, হ্যাঁ, তা জোটের তোমাদের কথা বলো। আয়া আছে তো, আবার কি ছল বলো, কলা বলো। এগুলো রয়েছে, সেগুলো বলো। যদি বলতে না দাও তাহলে বলো যে বলবে না। তোমরা এটা জোট তোমাদের করো। থেকে আমাদের কিন্তু শেখা। আমাদের বলতে বলো। হবে। প্রথম সংবাদ কথা, মাধ্যম থেকে আইন ব্যবস্থা, এই, সব শোন। গলা তোমরা টিপে মেরেছো। আচ্ছা, এখানে তোমার গলা বেশি। সন্ধ্যা বলছি যে যেটা এই বোঝাটা একটুখানি বন্ধ হলে এবার একটুখানি বলতে পারি। যেটা বলতে চাইছি সেটা খুব প্লেন। আজকের আলোচনা হচ্ছে বাংলার প্রেক্ষিতে। প্রেক্ষিত শব্দটা মূলত বামপন্থীরাই ব্যবহার করতেন, ইদানিংকালে আমরা সবাই ব্যবহার করছি, সুমনদা বেশি ব্যবহার করলেন আজকে 3 বার। তো বাংলার প্রেক্ষিতটা কিরকম বোঝাপড়ার একটু দেখে নি। 74,000 কর্মী হত্যা হয়ে গেছিল ওনারা বলতেন, 76, 77-এ। আর এই আমরা যখন ছোটবেলায় রাজনীতি করতাম বা করতাম না, তখন 3টে কথা খুব শুনতাম। সাঁইবাড়ি, ওনারা বলেন সব মিথ্যে, বলুন সব মিথ্যে। এবং আরো ওই হাত কেটে নেওয়া, হাতে ভোট দিয়েছিল বলে কান্দুয়া ইত্যাদি প্রভৃতি। তো এরপরও জোট হচ্ছে এবং বাংলার প্রেক্ষিতে জোট হচ্ছে। কিন্তু যে লোকটার হাত কেটেছিল, যে কর্মীর, তাকে গিয়ে সুমনদা বোঝাবেন হাত তো কাটা গেছে। সে যদি প্রশ্ন করে, দাদা আমার হাত তো কেটেছিল সিপিএম এর লোকের, আমাদের কথা ন্যারেটিভ অনুযায়ী, বিজেপি তো মারেনি, তাহলে বিজেপির বিরুদ্ধে জোট কেন? কালকে যে 76,000 কর্মী তালিকা আছে এনাদের কাছে, সায়নদীপদের কাছে, তারা যদি গিয়ে সায়নদীপ ভাইকে যদি জিজ্ঞেস করে, ভাই আমাদের যারা কমরেড তাদের খুন করেছিল এই 76-এর কংগ্রেসরা, 77-এর কংগ্রেসরা, তাহলে কিসের প্রেক্ষিতে আজকে তোমাদের মধ্যে জোট হচ্ছে? সেই বাংলার প্রেক্ষিতটা কি? বিজেপির লোকেরা মারেনি, দেবজিতের হয়ে গেলে আমি একটা একটু বিজেপির বলতে লোকও চাই। খুন করেনি। না, 1 মিনিট,
উল্টো দিকে যদি মানে আমাদের সিস্টেমের কথা ধরা হয়, একটু আগে মাননীয় মন্ত্রীকে খুব সায়নদীপ বলছিলেন, সুমনদাও বলছিলেন যে ভোট নাকি ওনাদের তৃণমূলের আমলে বিজেপির ভোট বেড়েছে। অবশ্যই বেড়েছে। ভোট কারুর তো সম্পত্তি নয়, পিতৃপ্রদত্ত সম্পত্তি নয়। ভোট এক একবার এক এক রকম শিফট করে, এটাই হওয়াটা স্বাভাবিক গণতন্ত্রে। কিন্তু আমাদের দুটো মন্ত্রী সিপিএম আমলেই আমরা পেয়েছিলাম, মনে পড়ে? মন্ত্রিত্বের খাতা সেন্ট্রালে তপন শিকদার, মাননীয় তপন শিকদার এবং মাননীয় জুলুদা, আমরা তো সেই সময় পেয়েছিলাম। তার মানে কি তখন শিফট হয়নি? আমার কথা হচ্ছে যে আইনের কথা, রাজনীতির কথা যদি হয়, মানে তাহলে একরকম ভাবে আমাদের বলার দরকার যে উন্নয়নের প্রশ্ন। আজকে কথা উঠবে ডোল পলিটিক্স। আপনি যে আমাকে প্রশ্ন করলেন তাতে ডোল পলিটিক্স এর কে আগে বলতেন আপনি, এখন বলেন না। না, আমি বলছি, এখনো বলছি, না, এখনো ডোল পলিটিক্স এর বিরোধিতা কে করবে? সারা ভারতবর্ষ ব্যাপী এবং ভারতের বাইরে প্রথম শ্রেণীর যে দেশগুলো রয়েছে, মোদিজি করতেন, সুমনদা- আপনার মোদিজি রেউড়ি, আমি এখনো বলছি, রেউড়ি। এক মিনিট যখন বলবো সুমনদা, আমি কাউকে ডিস্টার্ব করি না, এটা বলে সুবিধা হয় না। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। কগনেট অ্যাগনেট সাপ্লিমেন্ট। এবারে সুমনদা এবং মানে আমাদের সাংবাদিক সুমনদা এবং শিবাজিদা যেটা বললেন, বিশ্লেষক, তো ওনারা যেটা বললেন যে বলতেন, এর আগেও অনেক জায়গায় এরকম বিবাদে তর্ক হয়েছে, সেখানে ডোল পলিটিক্স প্রথম শ্রেণীর যে মানে দেশগুলো, সেখানেও ডোল আছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দিলে সেটা খারাপ, কিংবা অন্য জায়গায় কেউ দিলে খারাপ। আমার কথা হচ্ছে পাচ্ছে কারা, টার্গেটেড অডিয়েন্স কারা, বা টার্গেটেড যারা পাচ্ছে তারা কি প্রান্তিক সত্যি নাকি প্রান্তিক নয়? প্রচুর মামলা এরকম হয়, শশীদিও জানেন, মাননীয় দিদি, যে বহু জায়গাতে যাদের দোতলা বাড়ি আছে তারা ঘর পায়। প্রধানমন্ত্রীর হাউজিং যোজনা, তাতে দোতলা বাড়ির লোকেরা ঘর পান, যাদের সত্যি নেই তারা পান না। এটা আমি বলছি না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ, আমি বলছি সিস্টেমটাকে, যেটাকে নার্সিং করেন মাননীয় মুখ্যমন্ত্রী, সেইটার দোষ, এবং সেই সিস্টেমের দিকে নজর দেওয়া দরকার। আমি একটা ছোট্ট উদাহরণ- ঘুরিয়ে আবাস যোজনার কথা বলছি। আমার খুব ভালো আমি এক সেকেন্ড বলি, সুমনদা, তার আগে আমি একটু বলি। বলতে সুবিধা হবে। আমি দেবজিৎকে তো খুব পছন্দ করি, যে অন্তত ভালো মধ্যযুগ থেকে সাইবাড়িতে এসছে। সাধারণত বিজেপি 1500 বছরের পুরনো ইতিহাসের কথা বলে। আরে সাইবাড়ি যখন বলছো ভাই, তোমার শুভেন্দু অধিকারের পাশে দাঁড়িয়ে যিনি সাংবাদিক সম্মেলন করছেন, তিনি সিপিএম এর আমলে মন্ত্রী ছিলেন, বঙ্কিমবাবুকে একবার জিজ্ঞেস করো তো। তুমি তো সিপিএম থেকেই লোক নিয়েছো, কেউ হাত না। আগে শোনো, আর লোকে জানতে চাইছে, তোমরা যদি বলো 1500 বছরের পুরনো ইতিহাস বলে লাভ নেই। তোমরা মহারাষ্ট্রে অজিত পাওয়ারকে নিয়েছো, সব জায়গাতে অন্য দলে যাদেরকে দুর্নীতি পরায়ণ, চোর, কমিউনাল বলেছো, তাদেরকে নিয়ে আমরা মন্ত্রী সবাইকে নেব, কিন্তু কাউকে দুর্নীতি পরায়ণ হতে দেবো না। এবার আমার প্রশ্ন হচ্ছে, কিন্তু এতক্ষণ ধরে কংগ্রেসী লোকেরা কেন বঙ্কিমবাবুর বিরুদ্ধে মামলা করতে পারছেন না? কেন লড়তে পারছেন না? এত বড় কোটি টাকা খরচা করেন। বিশ্বদা, আপনি একটা প্রশ্ন করছিলেন দেবজিৎ বাবুকে, বলছিলেন যে কেন্দ্রীয় বাজেট এবার নাকি খুব সুন্দর বাজেট, মানে মানুষের নাকি পছন্দ হয়েছে। এখানে কিন্তু আমি বলি, আপনি কিন্তু তথ্যটা যাচাই করে নিন। শিক্ষার ক্ষেত্রে, কৃষির ক্ষেত্রে, আপনার টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রে, এমএসএমইর ক্ষেত্রে হয়তো একটু বৃদ্ধি পেয়েছে, এই অন্যান্য সমস্ত মানরেগার ক্ষেত্রে, গ্রামোন্নয়ন ক্ষেত্রে সমস্তটা কিন্তু বরাদ্দ কমেছে। আর আমি তো ইতিপূর্বে বলে দিয়েছি যে নারী শিশু বিকাশের ক্ষেত্রে কোথায় বাজেটটা দাঁড়িয়েছে, এদের কিন্তু বাজেটটা কমেছে। দ্বিতীয়ত, এই যে ইনকাম ট্যাক্স সুলভ হয়েছে, এটাতে কিন্তু বেশি মানুষ উপকৃত হচ্ছেন না। ইনকাম ট্যাক্স ওই যে স্ল্যাব থাকে, তার তলায় যারা থাকেন, কিছুজন এমনও থাকে নীল রিটার্ন এত বছর দিয়েছে। ভারতবর্ষে আমাদের যা তথ্য আছে, 1 কোটি কি 2 কোটি 8 কোটি লোক ইনকাম ট্যাক্স উপকৃত রিটার্ন হচ্ছে। করে, কিন্তু- ট্যাক্স দেয় সংখ্যাটা 2 কোটির মতো। ঠিক, এবার সেইটাকেই ধরে যেই এই বাজেটে যে জায়গাটা নেই, সেটা হচ্ছে আনঅর্গানাইজ সেক্টর। কাদের তারা দেখেছেন? তারা দেখেননি। আনঅর্গানাইজ সেক্টর যদি 94% থাকে, তাদেরকে কোথায় দেখেছেন? এই বাজেটটা একদমই প্রো পিপল বাজেট ছিল না, এটা পরিষ্কার। অবশ্যই আপনারা বলেন 250, আপনি কি বলেন 250 মিলিয়ন লোকেদের আপনার নাকি গরিব রেখা থেকে তুলে দিয়েছেন, এদিকে 820 মিলিয়ন লোকেদের আপনি ফ্রি রেশন দিচ্ছেন। কোনটার মধ্যে মিল আছে? আপনি বিনা পয়সায় ফ্রি রেশন দিচ্ছেন 820 মিলিয়ন লোকেদের, কেন দিচ্ছেন? বলছেন কিন্তু 250 মিলিয়ন লোকেদের আপনি গরিব রেখা থেকে তুলেছেন। দুটোর মধ্যে
ক্ল্যাশ হচ্ছে না, না। ডেটাটা ক্ল্যাশ হচ্ছে আমি তো। বলছি, খুব সহজে আপনারা তো ডেটাও দেন না। গরিবই, যেটা 70 বছরের কংগ্রেস চালিয়েছে, দিদি আপনি আপনার সঙ্গে বোধহয় আপনি আমার সঙ্গে একমত হবেন এই বিষয়ে। 70 বছরের কংগ্রেসই মানে মোটামুটি আমলে এই আমেঠি দেখলেই বোঝা যায়। আমেঠিতে যতদিন ধরে করতো ততদিন ধরেই শুধু ওই গ্রাম গ্রাম আর উদ্গারিত। দেবজিৎ, আপনি না, আপনার পয়েন্টে কথা বলুন। আমাকে দুটো কথা বলতে হবে। সুতরাং না, আমি এবার কমপ্লিট করি। সুতরাং দল অটল পলিটিক্স, বিহারী বাজপেয়ী কে ছিলেন? কংগ্রেসের না, প্রধানমন্ত্রী? না, একদম নয়, তাহলে একদম নয়। 77 বছরের প্রায় ইতিহাসে 70। অটল বিহারী বাজপেয়ী কাজ করতে পেলেন কতটুকু? যতটুকু পেয়েছেন তার মধ্যেই তো ফাটাফাটি ব্যাপার। আচ্ছা। স্বর্ণ চতুর্ভুজ যোজনা, ঠিক আছে। সবার হাতে মোবাইল ফোন। তো অন্তত অটল বিহারী বাজপেয়ী তো, আমরা তো আর গোমূত্রকর এই চারটির দল, দুর্নীতিতে এই আমরা তো সত্যের বলিনি কিভাবে যে খুন করা হয়েছিল যে সেটা আমরা জানি। কম্পিউটারটাকে আসতে দেবো না, কিসের আমরা engineer? কিন্তু বলিনি। হ্যাঁ, সে তো- আমরা কম্পিউটার আসা বন্ধ করিনি। না, তাহলে তুমি 70 বছর বলতে পারবে না। প্রগতিশীলেরা বন্ধ করেছিল। প্রগতিশীলেরা কম্পিউটার আসা বন্ধ করেছিল। তোমার ক্ষমতা অন্তত তারা নেই। তো পিছিয়ে আমি দিয়েছেন, একটু তাই বলবো। জন্য তারা নিশ্চিহ্ন হয়েছে। না, না, কিন্তু না, আমি আপনাদের একটা কথা বাজেট যে বলছি। খুব সুন্দর হয়েছে না, না, তা আমি একটা নয়। কথা বলি। আপনি গরিব আমরা- মানুষের আমরা বাজেট নিয়ে আলোচনা মধ্যবিত্তদের করছি। জন্য বাজেট করেন। আমরা বাজেট যার নিয়ে জন্যে করছি না। বাংলা তাদের ঠাঁই নেই। আমি একটা কথা বলি, পরিষ্কার বিশ্ব, আমি একটু আমরা সাদা। বাজেট নিয়ে কথা বলছি না, কিন্তু মাননীয় শশী পাজা তিনি কিছু কথা খুব ভালো কিছু উদাহরণ দিয়েছেন। আমি আশা করব আমার বন্ধু দেবজিৎ সেই কথাগুলো যে ফান্ডামেন্টালি ফ্যাক্টস হিসেবে আমাদের কাছে এডুকেশন সেস নেওয়া হয়। প্রত্যেকটা ইনকাম ট্যাক্সের লোকেরা এডুকেশন সেস দেন, যারা ইনকাম ট্যাক্স দেন, কত পার্সেন্ট সেসের টাকা আমাদের এডুকেশনের পারপাস, আমি এডুকেশনিস্ট হিসেবে জিজ্ঞেস করছি, আসে। এর কিন্তু সব জায়গায় কমেছে। এইটা কিন্তু ফ্যাকচুয়ালি কথা বলতে হবে, এটা খালি আইডিওলজিক্যালি বা এখানে ওখানে বললে হবে না। এই জায়গাটা যে কমছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি একটা না না দেবজিৎ, না, বিশ্বদা, এটা খুব জরুরি। এখনো কেন বাকি, তোমরাই তো মমতা বলছো। বন্দ্যোপাধ্যায়ের উপরে মহিলারা ভরসা করেন, তারা খবর রাখেন। এই যে মহারাষ্ট্রের আগে বলেছিল বিজেপি আমরা এত টাকা দেব, আপনি দেখুন তো মহারাষ্ট্রতে মহিলারা প্রত্যেকে দিচ্ছে না, কিন্তু তারা এখন ওর মধ্যে অনেক ক্যাটেগরি কন্ডিশন বেরোচ্ছে। এই পশ্চিমবাংলার মহিলারা কিন্তু সেটা দেখছেন। মধ্যপ্রদেশেও বলেছিল নির্বাচনের আগে টাকা দেয়া হবে, কিন্তু মধ্যপ্রদেশে দেখুন আবার বলেছে এইটা থাকলে দেয়া হবে না, সেটা থাকলে আমার- দেয়া হবে। আমার একটু মমতা বলার আছে। বন্দ্যোপাধ্যায়ের উপরে অনেক তাই জন্য one-liner ভরসা রয়েছে। কিন্তু না, যে কোনো তিনি one-liner বলেছেন এক মিনিট দাঁড়িয়ে। না, আমি অনলাইনে এবার দায়িত্ব বলছি হবে। সত্যি। শশীদি বললেন, শশীদি বললেন আমার না, না। প্রথম কথা হলো ও করেন একটা না। বড় কথা বললেন প্রতিশ্রুতি যে পূরণ এখন করেন না। কংগ্রেসের সঙ্গে আমাদের বোঝাপড়া। প্রতিশ্রুতি কিন্তু পূরণ করছেন। হ্যাঁ, ও ভুলে যাচ্ছে আমি যে সম্ভাবনা, প্রতিশ্রুতি- এই এমার্জেন্সির বিরুদ্ধেই আমরা আবার জনতা সরকার তৈরি করবার ক্ষেত্রে না, ভূমিকা পালন শশী করি। শশী খুব আমরা সুন্দর নিজেদের একটা রক্ত কথা দিয়ে বলেছে। এই ধরনের ভূমিকায় অত্যন্ত সৎ বিশ্বদা, এবং বিশ্বদা। সতর্ক। আবার আমি এক মিনিট আমি শেষ করিনি। এখন বাংলা ইন্দিরা গান্ধী বা সিদ্ধার্থ চলছে, শঙ্কর এখন রায়ের চলছে। বিরুদ্ধে যখন অনেক লড়াই আমাদের, তখন আবার বাংলাদেশ মুক্তিযুদ্ধ নিয়ে আমরা সমর্থন করেছিলাম। এবার আপনি বাজেট, প্রথম কথা কেন্দ্রীয় বাজেটটা চূড়ান্ত ধাপ্পাবাজি। আমি দূরবীন দিয়ে খুঁজছিলাম আমার পাড়ায় যে বছরে মাসে 1 লাখ টাকা রোজগার করে কতজন আছেন। এবার রাজ্যের যদি বাজেট বলেন, আমি বাজেট নিয়ে আলোচনার বিষয় না, 40 লক্ষ পরিযায়ী শ্রমিক, একটা কথা নেই। বেকার নিয়ে একটা কথা নেই। যে বিজিবিএস নামে যা হচ্ছে, এটা হলো সারা বছর রাজ্যের মুখ্যমন্ত্রী আর তৃণমূল আমাদের বোকা বানান, আর শিল্পপতিরা একদিন এসে মুখ্যমন্ত্রীকে বোকা বানান, কিন্তু আপনাদের একটা তো- কর্মসংস্থান নিয়ে কোনো পরিকল্পনা নেই। এবং আমার কথা হলো যদি সরকারি প্রকল্পের টাকাটা চুরি না হতো, তাহলে এবার রাজ্যের সরকার কেন শশীদিকে আমার লক্ষ্মীর একটা ভাণ্ডারের কথা টাকাটা বাড়াতে বলছেন, পারলো না? এটা তো FRBM ন্যূনতম 5,000 করা যায়। pilot যদি 5,000 কেউ কেন করে করা থাকে, গেল না? FRBM বলে একটা জিনিস মেনেছেন কোনোদিন আপনাদের আমলে? কোনোদিন মানে নেন। আমাদের দেনাগ্রস্ত পদ্ধতিতে সরকার- বাজেট হলে দেনাগ্রস্ত সরকার বাজেট দিলেন তো আমরা 2011 দেখলাম সালে। যে বাজেটের কোনো 2011 লাইভ সালে স্ট্রিমিং নেই। দেনাগ্রস্ত সরকার তথাকথিত দিয়েছে। অর্থমন্ত্রীকে কেন্দ্র পাশে সরকার বসিয়ে মুখ্যমন্ত্রী 2014 নিজের মতন করে যা কি খুশি বলেন বলে আপনি? গেলেন। বাম আমলে ঘরে ঘরে 4টে করে চাকরি ছিল না? আমি জিজ্ঞেস করছি। বাম আমলে কেউ পরিযায়ী শ্রমিক হতো না। বাম আমলে খুন যখন রাহাজানি কিচ্ছু হতো না। বাম আমলে বানতলা টানতলা সব তখন এটা ওই তুমি ভালো বুঝতে তখন পারো, আমি বামতলা তখন টানতলা গুলো উত্তরটা সব দিইনি। তখন বিহারে ছিল। কথা বলেছিল। বিহারে মনে ছিল। করিয়ে দিল আমাকে। বাম আমলে যে তৃণমূল ওইটা আর বিজেপির বানতলাটা জোটের বিহারে পক্ষে ছিল। ছিল তপন শিকদার। বাম আমলে সুতরাং অনিতা বাম দেওয়ান আমলটা ভালো বিহারি বুঝবে ছিলেন। তুমি, তৃণমূল বাম আর আমলে বিজেপির পক্ষ থেকে। সবকিছু বাইরে ছিল। আমার কথা হচ্ছে যে এই যে এখন পইতে পড়ে বামুন হবার যে একটা অদ্ভুত প্রবণতা সর্বত্র দেখা যাচ্ছে, এবং এই ধর্মকে সামনে আনা যাবে না। ধর্মীয় নাকি সবাই ধর্মকে নাকি আচ্ছা, জামা করে ফেলছে। লম্বা স্পিচ কিন্তু চলবে না না, না, speech কিন্তু দেওয়ার জায়গায় সেলিম তোমরা বাবু নেই। হঠাৎ রসগোল্লা আরে লম্বা, কেটে এটা street corner নয়। আরে প্যানেলা street কেতন corner এর পার্টিতে difference সামিল বুঝবে হলেন না। কেন? সেটা কেন করলেন? সুমন ভট্টাচার্য, রাজনীতির অঙ্কে যে অঙ্কের কথা বলছি, এই অঙ্কের জায়গা থেকে যে ভোটাররা প্রধানত পশ্চিমবঙ্গের ভোটার ভোট দেন বা সরকারকে ক্ষমতায় নিয়ে আসেন, তারা প্রান্তিক মানুষ। শহরাঞ্চলের ভোটে সরকার তৈরি খুব একটা হয় না, ফ্যাক্টর কিন্তু বিরাট কিছু হয় না, মত তৈরি করেন। এই জায়গায় দাঁড়িয়ে যা বুঝতে পারছি, পশ্চিমবঙ্গে লড়াই তৃণমূল একাই লড়বে, কংগ্রেস
জোট সঙ্গী হবে না, ইন্ডিয়া জোটের কোনো ভবিষ্যৎ এখানে নেই, অন্তত পশ্চিমবঙ্গে। বিহারে কি হবে আমার জানা নেই। কংগ্রেস সিপিএম জোট হবে কিনা এটাও $1 মিলিয়ন কোয়েশ্চেন, কেন হতেও পারে, নাও হতে পারে। পশ্চিমবঙ্গের ভোট পলিটিক্সের ক্ষেত্রে যে মধ্যবিত্ত সম্প্রদায় এবং সংখ্যালঘু সম্প্রদায় তৃণমূলের সঙ্গে রয়েছে, বা মহিলা ভোট তৃণমূলের সঙ্গে রয়েছে, বিজেপির যে অর্গানাইজেশন যে জায়গায় দাঁড়িয়ে আছে, কতটা কঠিন বলে মনে হচ্ছে? দেখ, মানে দিল্লির ইলেকশনের পরে দিল্লির প্রাক্তন মানে আপের সাংসদ, মানে সাংসদ প্রার্থী আশুতোষ একটা খুব দামি কথা বলেছেন। মানে যেটা কংগ্রেসের লোকরা বাইনারি বলছে, সেই বাইনারিতে ইটস ভেরি সিম্পল, আইদার ইউ আর প্রো বিজেপি অর ইউ আর অ্যান্টি বিজেপি, এর মাঝামাঝি কিছু নেই। অরবিন্দ কেজরিওয়াল তার রাজনীতিটাকে ঠিক করতে পারেননি কখনো। চরম হিন্দুত্বের মোকাবিলা নরম হিন্দুত্ব দিয়ে করতে গেছে। দেখুন, দেখ, কোনো সিনেমায় যদি তুই অমিতাভ বচ্চনকে পেয়ে যাস, তাহলে তো তুই কোনো পাড়ার হিরোকে কাস্ট করবি না, ঠিক আছে? হিন্দুত্বের রাজনীতিতে তো নরেন্দ্র মোদী আছেন। তো মমতা বন্দ্যোপাধ্যায়, তেজস্বী যাদব বা ইভেন ডিএমকে স্ট্যালিন, এরা প্রত্যেকের এদের সেকুলার পলিটিক্সে কোনো দ্বিধা নেই, তারা আছেন। এবার যেটা অঙ্কের খেলা, যে অঙ্কের খেলায় দিল্লিতে আপ পিছিয়ে পড়লে, এবং তো যদি মনে থাকে ইলেকশনের ঠিক আগের দিন আমি বলছিলাম যদি কংগ্রেস 3% ভোটও বাড়ায়, আপের পক্ষে দাঁড়ানো সম্ভব নয়। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে কোন ভোটগুলো ক্রুশিয়াল। মুসলিম ভোট অবশ্যই 27% আছে, এবং স্প্রেড অ্যাক্রস দ্য ডিস্ট্রিক্ট। তাদের এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাওয়ার কোনো কারণ নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িকতার প্রশ্নে মুসলিমদের কোনোদিন বিরুদ্ধে যাননি, পয়েন্ট নম্বর 1। পয়েন্ট নম্বর 2, মহিলা ভোট তাদেরও লার্জলি, আমরা 2024-এর লোকসভার সময়ও আমার সাথে শিবাজিদা সাক্ষী, অনেকের ডিবেট হয়েছে যে লার্জলি হিন্দু মহিলারা, তথাকথিত বিজেপির ট্যাগলাইন ব্যবহার করলে হিন্দু মহিলারাও মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাবেন না। যেটা সিপিএম এবং কংগ্রেসের সংকট, এবং যেটাতে বিজেপি বারবার আটকে যায়, সেটা হচ্ছে যে শহুরে তথাকথিত ভদ্রলোকরাও শেষ মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন বিজেপিকে ঠেকাতে, হুইচ ইজ এ ক্রিটিক্যাল। 2% ভোট হুগলি, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় শেষ মুহূর্তে এসে কার্তিক মহারাজের বিরুদ্ধে যাওয়ার স্ট্রেট ব্যাটে খেলেন। লোকে ভাবে মুসলিম ভোটের জন্য, না, উনি মুর্শিদাবাদে ভোট হয়ে যাওয়ার পর কার্তিক মহারাজকে টার্গেট করেছিলেন। কারণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, মানে তথাকথিত আরবান সেন্টারে যে শহুরে শিক্ষিত ভোটাররা আছে, তারাও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এখনো অব্দি সাকসেস। মহিলা, মুসলিম এবং তথাকথিত ভদ্রলোকরা, আমি আবার শব্দটা রিপিট করছি, এটা লোকে অনেকেই ভাবে যে ভদ্রলোকদের ভোট মমতা বন্দ্যোপাধ্যায় পান না। তাহলে অর্জুন সিং এর তলায় সবকটা বিধানসভা 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় জিততেন না, বা হুগলিতে সবকটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সবকটা সিট মমতা বন্দ্যোপাধ্যায় জিততেন না। ইটস এ ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্টর। আমরা অনেক সময় বুঝি না যে কলকাতা হাওড়া হুগলি পুরোটাই, কলকাতা হাওড়া হুগলিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, বা তথাকথিত সেমি আরবান ভোট, যেটা সেমি আরবান ভোট বা তথাকথিত বিজেপি বিরোধিতা ভোটটা এখনো সক্রিয়। এক্স্যাক্টলি। বিজেপি বিরোধী যেটার কথা সুমন বলছিলেন, এবং আমরা আগেরবারও দেখেছিলাম, আমাদের খুব লাগছিল যে উনি রামকৃষ্ণ মিশনের কথা বললেন, বিরুদ্ধে কথা বলেছিলেন, এবং কার্তিক মহারাজের বিরুদ্ধে কথা বলছিলেন, এবং ওটা মুর্শিদাবাদ ভোট হয়ে যাওয়ার পরে। কারণ ওর যে ওই স্ট্র্যাটেজিটা কিন্তু বোঝার মতো, সেটা হচ্ছে ওর যে ভোট ইন্ট্যাক্ট ভোট আছে, গ্রামের ভোট, মহিলা কনস্টিটিউয়েন্সি, মুসলিম ইন্ট্যাক্ট। শহরের মধ্যে যারা বামপন্থী এবং যারা শহুরে ভোট, যারা কিন্তু মূলত বিজেপি বিরোধী যে ভোটটা আছে, সেই সেকশনটা দেখে নেয় শেষ পর্যন্ত কে উইনেবল, তাকে ভোটটা দেয়, সেই ভোটটা তৃণমূলের কাছে। আমি দেবজিতের কাছে, দেবজিৎ, দিল্লিতে আপনাদের জমি রয়েছে, আপনাদের হাজারটা নেতা রয়েছে, কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে, বাংলায় আপনাদের সংগঠন নেই, নেতা নেই, আর যে নেতারা রয়েছে তারা অধিকাংশই তৃণমূল থেকে এসছে। কিভাবে মোকাবিলা করবেন এই চ্যালেঞ্জে? না, আমি বিশ্বাস, তৃণমূল থেকে শুধু আসেননি, যদি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে অভ্যর্থনা জানাতে যাওয়ার আগে তাদের ডাকেন, তারা নার্ভাস হয়ে যান। এত কিছুর পরেও আমরাই বিধানসভায় দ্বিতীয় দল, আইএসএফ এর একজনকে ছেড়ে দিলেন, তৃণমূল 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে তাহলে সাম্প্রদায়িকরণ চূড়ান্ত হয়ে গেছে বাংলায়, ধরে নিতে হবে। তার কারণ হচ্ছে হয় আইএসএফ থাকবে, বিজেপি থাকবে, আর তৃণমূল কংগ্রেস থাকবে। এই যে সাম্প্রদায়িকতার বিরোধিতা করা সিপিএম এবং কংগ্রেস, মানে সো কল্ড সিলেক্টিভ সেকুলার, তাদেরকে তাহলে বিতাড়িত করেছে, পরিত্যাগ করেছে বাংলার জনতা। তা নাহলে তো ভোটে জিততে ওই করে। এত কিছুর পরেও আমি যেটা বলতে চাই, দিল্লির প্রেক্ষিতে, বাংলার প্রেক্ষিত যদি হয়, দিল্লিতে আমরা কি দেখেছিলাম, কেজরিওয়াল কি দিয়েছিলেন? বিনা পয়সার গাড়িতে চাপার অধিকার মেয়েদের,
মানে বাসে সরকারি অনেক বাসে কিছু এবং সেটা দিয়েছিলেন। অনেক বিনা 200 ইউনিট অব্দি ফ্রি ইয়ে কিন্তু কোথাও একটা শীষমহল তৈরি করে ভোটারদের না, ইয়েও তৈরি করে দেখুন যদি যদি হতো তাহলে শীষমহল উনি যে সময় তৈরি করেছেন তার থেকেও বড় শান্তিনিকেতন এবং ঝাড়বাতি এবং এক্সালেটার এখানে তৈরি হয়েছে, কিন্তু তাতে কি কোনো এখানকার রাজনীতিতে প্রভাব পড়ছে? মানুষ কি সেই জন্য দিচ্ছে? এখানে যেরকম বহু লোক ভোট দিতে পারেন না কেননা বহুতল আবাসনের বাড়িতে তালা পড়ে যায়, দিল্লিতে এরকম কোনো অভিজ্ঞতা কারোর হয়েছে? ওখানে যারা ভোট দিতে যায় না, উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত একটা সেকশন আছে, তারা ভোটের ব্যাপারে ইন্টারেস্টেডই নয়, কিন্তু ঝুপড়ি ঝুঁকি যারা ভোট দিয়েছে, সংখ্যালঘু পিছিয়ে পড়া প্রান্তিক মানুষ, তারা সবাই ভোট দিয়েছে, তাদের ভোটেই কিন্তু জিতেছে। এবারে বাঙালির ভোট, দিল্লিতে প্রবাসী বাঙালিরা ভোট দিয়েছেন কিসের জন্য? এই এতদিন ধরে যারা সিপিএম এর তত্ত্বে বিশ্বাস করতেন যে জাতের লড়াই নয় ভাই ভাতের লড়াইটা আগে, তারা দেখেছেন যে যখন দিল্লিতে দাঙ্গা হয়েছিল তখন কি ভূমিকা নিয়েছিল কেজরিওয়াল এবং তার পেছনে কারা কারা দাঁড়িয়েছিল, একদম। যারা কিনা জাতের লড়াই এবং ভাতের লড়াইতে গুলিয়ে দিয়েছিলেন, তারা এসেছে। এবারে চলে আসি আমার সেই গরুর রচনা, 46 এবং 47। এখানে এই মাটিতে ধর্মের লড়াই নয়, ধর্মের অবশ্যই এই মাটিতে বাংলার মাটিতে বাংলার উন্নয়নের লড়াই। মাটিতে যেটা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছে, সেখানে বিজেপি আরএসএস এর কোনো ভূমিকা ছিল না। বাংলার মাটি কিন্তু সেই জায়গা থেকে আরম্ভ, ওই কংগ্রেসের ইতিহাস কোনো ভূমিকা ছিল ঐতিহ্য না, আমরা তো সেটাকে বিলিভ করি। না, আপনারা আমরা কাকে believe করি। গান্ধীকে- তৃণমূল কংগ্রেসের কারণে আমরা তৈরি গান্ধীকে হয়েছি যিনি পরে। হত্যা আগে কি করেছেন, করে হবে? আপনি তার মূর্তি বানাচ্ছেন, আপনি বীর সাভারকরের মূর্তি বানাচ্ছেন। বীর সাভারকর তাকে idolize গান্ধীজিকে করছেন। গান্ধীজিকে গান্ধী হত্যা বিরোধী। করেছেন। বিশ্বদা, এবার আমি দুটো সাভারকরের point। জন্মদিনে একটা হলো যে সুমন মাননীয় বলেছেন বাংলায় ছিলেন, মুখ্যমন্ত্রী সুমন টুইট বাংলায় করেছেন। আসতেন। পুরনো সিলেবাসের কিছু এখানে প্রশ্নের সব উত্তর ধর্মের দিয়েছে সমন্বয়, কিন্তু সেই এটা সিলেবাসটা পাক্কা। পুরনো হয়ে সব গেছে। ধর্মের সব কারণ জাতির মাথায় রাখতে সমন্বয়। হবে যে এখানে লক্ষ্মী মুখ্যমন্ত্রী ভান্ডার এখন সব জগন্নাথ ধর্মের মন্দির মানুষ নিয়ে এবং প্রতিযোগিতা সব করছেন। মেয়েরা পায়। মহিলা, মধ্যবিত্ত, মাইনরিটি, এই 3 এম পশ্চিমবঙ্গের রাজনীতির সব থেকে বড় ফ্যাক্টর। সেই ভোট আরেকটা এম অর্থাৎ মমতার দিকে যাবেন নাকি বিজেপির দিকে আসবে, এই নিয়েই প্রধানত লড়াই। হ্যাঁ, কংগ্রেস সিপিএম এর জোট কতটা প্রভাব ফেলবে সেটাও দেখতে হবে। আপাতত আপনাদের অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য।